ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, নিহত অর্ধ শতাধিক। পাল্টা আক্রমণে মার্কিন জেট F-15 ধ্বংস। সৌদি আরবে হামলার শিকার আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগার। উৎপাদন সরবরাহে পড়বে প্রভাব। বাহরাইনে নিহত বাংলাদেশি শ্রমিক সহ 3 জন। কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি রুটগুলোয় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। মোট বাতিল 102টি ফ্লাইট। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব। নারীদের জন্য ইলেকট্রিক বাস। তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন, রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে। আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। অভিযানে টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। রাজধানীর নীলুফার স্কোয়ারে চালানো হামলায় 20 জনের বেশি নিহত হয়েছে। তেহরানের বিভিন্ন স্থানে জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়, বন্ধ হয়ে যায় সম্প্রচার। বিমান হামলার টার্গেট গান্ধী হাসপাতালও, যেখানে অনেক নবজাতক ছিল। হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেন স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। যৌথ হামলায় 1000-এর বেশি টার্গেট আক্রান্ত হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। আর কমপক্ষে 40 জন শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। গার্লস স্কুলের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 180 জনে। The use of force can be normalized. বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দাঁত ভাঙা জবাব দিতে ইরানের অপারেশন ফতেহ খাইবার চলমান। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে তারা। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চলছে। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতেই চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি প্রায় 150 মিসাইল আর 200 ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সবার আগে ইব্রাহিম অ্যাকর্ড স্বাক্ষর করে। অন্যদিকে UAEর আল ধাফরা এয়ারওয়েজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে। ইরানের প্রথম 2 দিনের হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা রাডার সিস্টেমের মতো মার্কিন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট, যেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হয়ে থাকে। এই সতর্কতা ব্যবস্থা ধ্বংস করতে পারলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি বেড়ে যাবে ইরানের। বাহরাইনকে বলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র। সেখানে থাকা মার্কিন নেভাল বেজ এবং অন্যতম শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। এরই মধ্যে দেশটিকে লক্ষ্য করে 60টি মিসাইল আর 34টি ড্রোন ছুড়েছে IRGC।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান তার পাল্টা আক্রমণ শুধু অব্যাহত রাখেনি, বরং আরও জোরদার করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর পরিবর্তন আনা হয়েছে যুদ্ধের কৌশলে। যুদ্ধের নেতৃত্বে আনা হয়েছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একটি নির্দিষ্ট কমান্ড সেন্টারের পরিবর্তে বহুমুখী নেতৃত্বে চলছে হামলা, যাতে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকিরা চালিয়ে নিয়ে যেতে পারে লড়াই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নেমেছে হেজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে। পাল্টা অভিযানে তেল আবিবও দেরি করেনি, হিজবুল্লাহকে দমনে চরম আগ্রাসী ভূমিকা নিয়েছে। লেবাননের দক্ষিণে ভয়াবহ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ৩১ জন। অঞ্চলটির অর্ধশতাধিক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম খেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। একযোগে হামলা চালিয়েছে হারিস, নাবাতিয়ে, আলফাওকা, মেভদুন শহরে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি করলেও বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর 3টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। 10 মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অবশ্য ক্ষুব্ধ লেবানন প্রশাসন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ভয়াবহ সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার সরকারের যে চেষ্টা তা নষ্ট করছে সশস্ত্র গোষ্ঠীটি। সাধারণ মানুষের উপর হামলায় ইসরায়েলের নিন্দাও জানান তিনি। হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দাবি, দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এই কর্মকাণ্ড। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সোমবার আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধন কেন্দ্র রাশ তানুরায় এই হামলা চালায় ইরান। ড্রোন ও মিসাইল হামলার পর আগুন ধরে যায় পরিশোধন কেন্দ্রটির বিভিন্ন স্থানে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। টিআরটি সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে ওই হামলার ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বের বৃহত্তম জ্বালানি শোধনাগুলোর মধ্যে অন্যতম এই রাস্তানুরা। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% এই শোধনাগার থেকেই সরবরাহ করা হয়। আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব পড়েছে যে বিশ্বব্যাপী, বাংলাদেশে এর প্রভাব আসলে কতখানি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এ পর্যায়ে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আলী আশরাফ। আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ক্রমশই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সেটি বলাই চলে, এবং ক্ষতিগ্রস্ত ভূখণ্ডের সংখ্যাও বাড়ছে। কি মনে হয়, এই যুদ্ধ কি মহাদেশের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? আমার কিন্তু মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে আক্রমণটা করছে এখন সেটা কেন্দ্র ইরানের প্রথমত হচ্ছে ইরানের শাসক, দ্বিতীয়ত অস্ত্র সংগ্রহের জন্য যে সেটাকে যেন এগিয়ে এই দুইটি ট্রাম্প বলেছেন যে তার এই যদি সফল হয় তাহলে যুদ্ধ শেষ হবে। কাজে ট্রাম্পের দিক থেকে ইসরায়েলের দিক থেকে আগ্রহ থাকবে ইরানে ফোকাস করা। আর ইরান যেটা করবে সেটা হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রে যারা মিত্র আছে, যেখানে সামরিক ঘাঁটি আছে, সেখানে আক্রমণটা বিস্তার করা, এবং এই বিস্তারটা হয়তো উপসাগরীয় অঞ্চল মানে এশিয়া মহাদেশের মধ্যে সীমিত থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এই মহাদেশের বাইরে বলতে যদি আপনি ইঙ্গিত করেন মানে ইউরোপ বা আমেরিকায় যাবে কিনা এই যুদ্ধটা, সেটা থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে আঘাত করার মতো সক্ষমতা ইরানের ব্যালাস্টিক মিসাইল টেকনোলজি আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই মিসাইল ডিফেন্স টেকনোলজি আছে যেটা দিয়ে সে
ইনকামিং মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারে, সেটা হয়তো ইরানের যে কোনো আক্রমণকে প্রতিহত করবে। সেটি আসলে ধরে নেয়াই যায়। আরেকটি বিষয় আপনারা জানেন, যেমনটি আজই সৌদি আরবের আরামকোর সবচেয়ে যে বড় জ্বালানি শোধনাগার, সেখানেও তো হামলা হয়েছে। তার মানে কি এটি অর্থনৈতিক একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? যদি এমনটাই হয়, আমাদের অর্থাৎ বাংলাদেশের করণীয় থাকবে কি? অর্থনৈতিক যুদ্ধের কিছু আলামত কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। মানে প্রচুর এয়ার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, স্টক মার্কেটে পতন ঘটেছে, যেসব দেশের লেবার মাইগ্রেন্টসরা কাজ করে নিচ্ছে তারা হচ্ছে, তাতে একটা ইকোনমিক ইম্প্যাক্ট কিন্তু আমরা দীর্ঘমেয়াদে এবং স্বল্পমেয়াদে দেখব। কিন্তু কিন্তু সৌদি আরবের আরামকোতে আক্রমণের ইঙ্গিতটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের জয়েন্ট অয়েল ফ্যাসিলিটি। কাজে আমেরিকার একটা মানে আমেরিকার সাপোর্টিভ কোন স্থাপনায় ক্রিকেট করার ছিল ইরানের আগ্রহ, এবং সেটা ঠিক করেছে। আর সৌদি আরবের সাথে ইরানের এমনিতে একটা দীর্ঘমেয়াদী লিডারশিপের কনফ্লিক্ট দেখতে পাই মিডল ইস্টে। এই আক্রমণের মধ্য দিয়ে মানে মধ্যপ্রাচ্যকে নেতৃত্ব দিবে ইরান নাকি সৌদি আরব, সেই 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 কম্পিটিশনটা আমরা আরেকবার দেখতে পাচ্ছি। সেটি দেখতে পাচ্ছি। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত আলোচনা আমাদের সাথে করছিলেন। ধন্যবাদ ডক্টর আলী আশরাফ যুক্ত হওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত, 7 জন আহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনেও 1 বাংলাদেশি নিহত হন, 3 জন আহত হয়েছেন। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় আহত 4 বাংলাদেশি বর্তমানে চিকিৎসাধীন। এদিকে আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। তবে জাহাজের সকল নাবিক নিরাপদে রয়েছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা নিহতের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের শিকার বাংলাদেশিরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা 1/2 কোটির বেশি বাংলাদেশের। নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত। সরকার বলছে, সেসব দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে তাদের ফেরানোর প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তবে নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করে করণীয় বাস্তবায়নের উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা, কয়েকশো মানুষের অকাল মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। দুবাইয়ের বিমানবন্দরে হামলার পর সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশগুলোতে। কেবল সৌদিতে অবস্থান প্রায় 30 লাখ বাংলাদেশির। এর বাইরে আরব আমিরাতে 10 লাখ সহ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। সোমবার দুপুর পর্যন্ত প্রাণ গেছে 2 বাংলাদেশির, আহত হয়েছেন কয়েকজন। তবে সবার অবস্থান জানা সম্ভব নয়। এ পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় প্রবাসীরা। সকাল 7টা সাড়ে 7টা বাজে একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। তো ওখানে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বিস্ফোরিত। তবে আমাদের এখান থেকে প্রায় একটু দূরে। তো এখন আমরা সব কিছু বন্ধ রাখছি। বিরাট শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসছি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। একটা যুদ্ধ অবস্থায় এবং অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে। এরই মধ্যে ঢাকায় থাকা দেশগুলোর দূতাবাস প্রধানদের ডেকে বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি মিশনগুলোতে চালু হয়েছে হটলাইন। সরকারি এসব চেষ্টার পরও আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। লাফাদাফা বোম আসতেছে, বোমের বিকট সাউন্ডে আমাদের মনের ভিতরে খুবই আতঙ্কে আছি আমরা। আমাদের জন্য সকলে দোয়া করবেন। সেহরি খাইয়ে ঘুমাইছি, হঠাৎ করে সকালে বিকট আওয়াজ, শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। পরে দেখলাম আকাশের দিকে ধোঁয়া, মানে মিসাইল আবারও মারছে। তো আমরা একটু
আতঙ্কের ভিতরেই, কারণ কিছুক্ষণ পর পরেই এরকম বিকট শব্দ আসতেছে। এমন অবস্থায় প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থেকে কমিউনিটি ও দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওনারা কিন্তু ইরানের মিসাইলের এবং ড্রোনের রেঞ্জের আওতায় আছে, সুতরাং একটা নিরাপত্তা ইস্যু এখানে আছে। যারা ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই সকল ইন্ডাস্ট্রি আবার ইরানের টার্গেট হতে পারে। সো সেটা একটা ভালনারেবিলিটি আছে অন সিকিউরিটি সাইড। এবং যে আক্রমণগুলো করছে তার যে ডেব্রিজ এবং সেকেন্ডারি এক্সপ্লোশন বলে, সেটার থেকেও অনেক শ্রমিক বা আমাদের প্রবাসী ভাইয়েরা এফেক্ট হতে পারে। বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে দ্যাট দ্য গভর্নমেন্ট is supportive of their welfare, and it will do anything to protect their security, welfare and well-being. If we see that it is going to a positive and any deepening crisis, then we can bring and evacuate our citizens quickly. পাশাপাশি পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে করণীয় ঠিক ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত 2 দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দুপুর 2টা পর্যন্ত আজ 28টি ফ্লাইট বাতিল হয়েছে। এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি আরব এবং ওমানের কয়েকটি ফ্লাইট চালু আছে। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এ পর্যন্ত 28টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্য মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। ছিল যমুনা নিউজের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।